বাংলার ইতিহাস মানেই বিজয় আর বিশৃঙ্খলার এক দারুণ গল্প। চলুন আজ সেই হাজার হাজার বছরের কাহিনীটা একটু সহজ করে দেখি। আজকের আলোচনাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে, কিভাবে মাত্র ১৮ জন ঘোড়সওয়ার একটা আস্ত রাজ্য জয় করে ফেলল। শুনলে অবিশ্বাস্য মনে হলেও বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বাঁকটা কিন্তু এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে। মানে ঘটনাটা যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটা সত্যি। আর এই একটা ঘটনার মধ্যেই লুকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাসের চাবিকাঠি। তো এর উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রাচীন বাংলায় যখন বিভিন্ন জনগোষ্ঠী মিলে এই অঞ্চলের ভিত্তিটা প্রথম তৈরি করেছিল। আজকের বাঙালি জাতির শেকড় খুঁজতে গেলে না আমরা চারটা প্রধান অনার্য গোষ্ঠীর খোঁজ পাই, মানে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটছিনীয়। এই চারটা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মিশেলেই কিন্তু তৈরি হয়েছিল প্রাচীন বাংলার মানুষ। আর সময়ের সাথে সাথে এই পুরো অঞ্চলটা ভাগ হয়ে গিয়েছিল ছোট ছোট জনপদে। যেমন ধরুন আজকের ঢাকা বা ময়মনসিংহ, এই এলাকাটা প্রাচীনকালে বঙ্গ নামে পরিচিত ছিল। আবার ধরেন বগুড়া ছিল পুন্ড্র আর সিলেট ছিল হরিকেল। বেশ মজার, তাই না? আর এই সব জনপদের মধ্যে সবচেয়ে পুরনো আর ধনী ছিল পুন্ড্র। এর কেন্দ্র ছিল আজকের বগুড়া, আর এর রাজধানী পুন্ড্রনগর করতোয়া নদীর তীরে গড়ে ওঠা দারুণ এক উন্নত শহর ছিল। কিন্তু এই যে আলাদা আলাদা অঞ্চল, এগুলো কিন্তু চিরকাল আলাদাও থাকেনি। আর এখান থেকেই শুরু হয় বড় বড় সাম্রাজ্য গড়ে ওঠার গল্প। বাংলার ইতিহাসে উত্থান পতনটা কিন্তু বেশ নাটকীয়। দেখুন, মৌর্য আর গুপ্ত সাম্রাজ্যের সময় একটা একতা ছিল, কিন্তু তারপরই আসলো ১০০ বছরের এক অন্ধকার যুগ, যেটাকে বলা হয় মাৎস্যন্যায়, মানে পুরোটাই অরাজকতা। তবে সে বিশৃঙ্খলার পর পাল রাজবংশ এমন এক শাসন নিয়ে আসে যা টিকেছিল ভাবা যায় প্রায় ৪০০ বছর। এই যে মাৎস্যন্যায় বা মাছের আইন বলা হচ্ছে, এর মানেটা কি? সোজা কথায় এটা ছিল সমাজের এক পুরোপুরি ভেঙে পড়া অবস্থা। কোনো রাজা নেই, কোনো শাসন নেই। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। আর এমনটা চলেছিল প্রায় ১০০ বছর। ভাবা যায়? পার্থক্যটা একবার দেখুন। একদিকে মাৎস্যন্যায়ের সেই ভয়াবহ অরাজকতা, আরেকদিকে পাল শাসনামলের ৪০০ বছরের স্থিতিশীলতা। আকাশ পাতাল তোফাত। এই বিশৃঙ্খলার পরেই কিন্তু বোঝা যায় পালদের নিয়ে আসা ওই শান্তিটা বাংলার জন্য ঠিক কতটা জরুরি ছিল। পালদের পর ক্ষমতায় আসে সেন বংশ, যা প্রতিষ্ঠা করেন সামন্ত সেন। আর বিজয় সেনের সময়েই প্রথমবারের মতো পুরো বাংলা একজন রাজার অধীনে এক হয়। এই সব কিছুর পর আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে আসি। এত শক্তিশালী সেনবংশ ক্ষমতায়, তাহলে কিভাবে সবকিছু এত হুট করে ভেঙে পড়ল? এর পেছনে কোনো জাদু ছিল না, ছিল এক অবিশ্বাস্য রকমের চালাক সামরিক কৌশল। বখতিয়ার খলজি কি করলেন? তিনি তার মাত্র ১৭-১৮ জন সৈন্যকে ঘোড়া ব্যবসায়ী সাজিয়ে সোজা রাজধানীর দিকে রওনা দিলেন। আর প্রহরীরাও তাদের সাধারণ ব্যবসায়ী ভেবে কোনো সন্দেহই করল না, সোজা শহরে ঢুকতে দিল। আর তারপর প্রাসাদে ঢুকেই একেবারে অতর্কিত হামলা। পুরো রাজপ্রাসাদ হতভম্ব। রাজা লক্ষণ সেন এতটাই অপ্রস্তুত ছিলেন যে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচেন। ফলাফলটা কি হলো? একটা বিশাল সাম্রাজ্যের রাজধানী প্রায় কোনো যুদ্ধ ছাড়াই দখল হয়ে গেল। তো সালটা ছিল ১২০৪। এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বখতিয়ার খলজির এই বিজয় প্রাচীন যুগের অবসান ঘটায় আর বাংলায় শুরু হয় তুর্কি শাসনের এক নতুন পর্ব। এরও প্রায় ৫৫০ বছর পর ১৭৫৭ সালে ইতিহাসে আরেকটা বড় বাঁক আসে, পলাশির যুদ্ধ। আর এর মধ্যে দিয়ে শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যুগ। এই যে এত আক্রমণ, এত ক্ষমতা বদল, এই দীর্ঘ ইতিহাসটা দেখলে একটা বড় প্রশ্ন মাথায় আসে। আচ্ছা, বাংলার ভাগ্যটা আসলে কে নিয়ন্ত্রণ করছিল? এরা কি কোনো সম্রাট, কোনো রাজবংশ, নাকি বিজেতারা, নাকি এর পেছনে সম্পূর্ণ অন্য কিছু ছিল? তাহলে কি শেষ পর্যন্ত বাংলার আসল নিয়তি ঠিক করে দিয়েছিল কোনো রাজা বা সাম্রাজ্য নয়, বরং তার ভূগোল? ভাবুন তো, এই অঞ্চলের উর্বর মাটি, জালের মতো ছড়িয়ে থাকা নদী, এই সম্পদই হয়তো সেই চুম্বক যা যুগ যুগ ধরে বাইরের শক্তিকে এখানে টেনে এনেছে আর বাংলার ইতিহাসকে নিজের হাতে গড়ে দিয়েছে।